তোমার আমার কল্পনার রাজ্যই হলো পড়শি ডায়েরি, যার অপর নাম ভালোবাসা। নিস্তব্ধতা বিরাজ করছে মানুষগুলোর মাঝে। কেউ কোনো টু শব্দ করছে না। আদনান নিজেও চুপসে গেছে। বাকিরা যে যার মতো উঠে চলে যায় ভেতরে। শুধু ইলমাই বসে রয়। মৃদু বাতাস চোখে মুখে সে বাড়ি খাচ্ছে। তৃপ্তি দাঁড়িয়ে আছে সেখানে, সাথে আছে আদনান। তৃপ্তি কিছুক্ষণ চুপ থেকে আওড়ায়। সবাই চলে গেছে, ভেতরে চল। ইলমা ধ্যান ভঙ্গ করে তৃপ্তির দিকে তাকায়। আদনান বিরক্তি নিয়ে দেখছে দুজনকে, কিন্তু কোনো কথা বলছে না। আদনানকে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে ইলমার রাগ হয়। সবসময় উল্টোপাল্টা কথাবার্তা বলে সব নষ্ট করে দেয়। যেখানে যাবে সব লন্ডভন্ড করে দিবে। তৃপ্তি আদনানকে দেখে বলে, তুমি দাঁড়িয়ে আছো কেন? ব্যবহার তো শেখোনি জীবনে। এই চুপ। মিলিচার নাটক দেখার জন্য দাঁড়িয়ে আছি এখনো। প্লিজ চলে যাও। তোমাকে দেখলেই আমার মনে বিতৃষ্ণা জন্মে, ঘৃণা লাগে। ইলমার কথায় আদনান জবাব দেয় না, শুধু এক পলক তাকায়। আদনান ইলমার মুখপানে মেঝেতে দৃষ্টি স্থাপন করে কিছুক্ষণ থাকে। এরপর বড় বড় পা ফেলে স্থান ত্যাগ করে। তৃপ্তি ইলমাকে পুনরায় বলে, ভাইয়া সেভাবে বলতে চাইনি, মন খারাপ করিস না। এই না যে তোর ওনার কথা মনে পড়ে না। আই হোপ আজকের দিনে তাকে একটু বেশি মনে পড়ার কথা। ইলমা জবাব দেয় না। সূক্ষ্ম দীর্ঘ শ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। তৃপ্তির পেছন দিয়ে ভেতরে যায়। সবাই বসে আছে ভেতরে। ইলমা তৃপ্তি গিয়ে নিজেদের সিটে বসে। আদনান ফোনে ধ্যান দিয়ে রেখেছে। খাবার আসতে সবাই খাওয়ায় মনোযোগ দেয়। সবার আগে খাওয়া শেষ করে আদনান। তাকে দেখে মনে হচ্ছে তারাই আছে। খাওয়া শেষ হতেই বাইক নিয়ে বেরিয়ে যায় কোথাও। কালো রঙের স্লিভলেস টপস পরা, হাঁটুর উপর অবধি টপস, পায়ে কালো রঙের হিল গলানো। ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে জেবিন, সাথে আছে তার দুটো ফ্রেন্ড। জেবিন কিছুক্ষণ অপেক্ষা করে তার দুজন বান্ধবীকে বলে ভেতরে চলে যেতে, সেও আসছে। দুজনে আর দেরি করেনি, ভেতরে গিয়ে ড্রিঙ্কস হাতে ডান্স করা শুরু করে দেয়। আদনানকে আসতে দেখে জেবিন হাঁপ ছেড়ে বাঁচে। এগিয়ে গিয়ে আদনানের গলা জড়িয়ে ধরে বলে, বেব, এত টাইম ওয়েস্ট করলে কেন? ফ্যামিলির সাথে ছিলাম, ডোন্ট ওয়ারি। এখন বাকি সময় তোমার আর আমার। আদনানের কথায় জেবিন হাসে। দুজনই ভেতরে যায়। ড্রিঙ্কস হাতে নিয়ে চিয়ার্স করতে আদনান ঝকঝক করে গিলে নেয় নেশা পানীয়। জেবিন তার ব্যতিক্রমে যায়নি। দুজনেই দুষ্ট পানি খেয়ে ডান্স করতে চলে যায়। আদনানের এক হাতে জেবিনের কোমর ছুঁয়েছে, অন্য হাত জেবিনের হাতের আঙুলের ভাঁজে। কিছুক্ষণ ডান্স উপভোগ করার পর আদনান জেবিনকে ছেড়ে দেয়। চোখে মুখে আবছা হয়ে আসছে জেবিন, নিজেও নেশার ঘরে আছে। আদনান জেবিনকে বাই বলে ফ্লাইং কিস ছুঁড়ে মারে। হেরে দুলে ক্লাবের বাইরে আসে। অন্ধকার চোখে মুখে নির্মাণের নাম্বারে কল দেয়। কিছুক্ষণ রিং হওয়ার পরে রিসিভ করে আদনান নেশাগ্রস্ত কঞ্চে বলে, এই নির্মাণ, ক্লাবে আছি, তুই চলে আয়, আমাকে বাসায় যেতে হবে। কথাটা বলে কল কেটে ফোন পকেটে ঢুকিয়ে আদনান। কিছুক্ষণ পর সিএনজি থেকে নেমে আসে নির্মাণ। আদনানকে দেখে তাড়াতাড়ি আসে, কাঁধে হাত রেখে বলে, এই অবস্থায় বাসায় যাবি? তাহলে কি শ্বশুর বাড়ি যাবো? বাইক স্টার্ট দে। কথাটা বলে চাবি নির্মাণের হাতেই দেয়। নির্মাণ চাবি হাতে চোখ গিলে, সে কি ভালো করে বাইক চালাতে পারে নাকি? আজকে একটা ছোটখাটো দুর্ঘটনা ঘটবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। নির্মাণ চাবি হাতে নিয়ে বলে, আমাদের নতুন ফ্ল্যাটে চল, আগামীকাল বাসায় যাস। এখন এই অবস্থায় বাসায় গেলে সমস্যায় পড়বি। নির্মাণের কথা আদনান বিরক্ত হয়, টান দিয়ে চাবি নেয়, বাইকে বসে বাইক স্টার্ট দেয়। নির্মাণ বারণ করেছে, তাও শুনছে না আদনান। বাইক নিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা হয় সে। এদিকে নির্মাণ সিএনজি একটা করে আদনানের পিছু নেয়। সেজানকেও টেক্সট করে দেয় আসার জন্য, কিন্তু চিন্তায় ঘাম ছুটে যায় নির্মাণের। না জানি কি হবে, এই আদনানটা একটু বেশি বেপরোয়া। চোখে মুখে আধা নেমে আসছে, তাও চোখ খোলা রেখে বাইক চালাচ্ছে আদনান। সামনে থেকে আসছে একটা কার। বাইক এক সাইড করে চালাতে গেলেও দুর্ঘটনা ঘটেই যায়। কারের সাথে ধাক্কা লেগে বাইক সহ পিচ ঢালা রাস্তায় পড়ে যায় আদনান। হাত পা ছিলে গেছে, কিন্তু তার হুঁশ নেই সেসবে। চোখ দুটো বন্ধ করে অচেতন হয়ে যায়। গাড়ি থেকে নেমে আসে একজন ভদ্রলোক এবং তার ড্রাইভার।
রাস্তায় পড়ে থাকা আদনানের কাছে যায়। ভদ্রলোক আদনানকে ডাক দেয়। অনেকবার আদনানের কানে সে আওয়াজ গেলেও সে কোনো রেসপন্স করে না। পেছন দিয়ে নির্মাণ আসে। আদনানকে পড়ে থাকতে দেখে কপাল চাপড়ায়, যেটা ভাবছে সেটাই ঠিক হয়েছে। আদনানের সামনে বসে হাত চেক দেয়। রক্ত বেরোচ্ছে। ভদ্রলোক নির্মাণকে দেখে বলে, তুমি ওর কি হও? বন্ধু। ওকে আমার গাড়িতে তোল, হাসপাতালে নিতে হবে। নির্মাণ মাথা নাড়ায়। ড্রাইভার সহ ধরে গাড়িতে বসে। আদনান অচেতন হওয়ায় ভদ্রলোক বুঝতে পারেনি নেশা করে এমন হয়েছে। ভেবেছেন চোট বেশি পায়, অজ্ঞান হয়ে গেছে। নির্মাণও এসব নিয়ে কথা বাড়ায়নি। সেজান আসতে বাইকের দায়িত্ব দিয়ে আদনানের সাথে গাড়িতে বসে নির্মাণ। ভদ্রলোক চিন্তিত স্বরে বলেন, আজকালকার ছেলেপুলে গুলো বাইক চালানোর সময় হুঁশে থাকে না। ও তো তেমন স্পিডে চালায়নি বাইক। তা অবশ্য ঠিক, কিন্তু বাইক ডানে চাপলে কি এমন হতো? আপনার ড্রাইভার খারাপ, চেঞ্জ করে নতুন নেন। ভদ্রলোক তার ড্রাইভারের দিকে তাকায়। ড্রাইভার ভয় আছে, না জানি এবার তার চাকরিটা নট হয়ে যায়। কি এক আপদের সাথে ধাক্কা লাগতে গেল। ভীতি হাতে গাড়ি চালাচ্ছে ড্রাইভার। পথ যেন ফুরাচ্ছে না। নির্মাণ বিরক্ত হয়ে গাড়ি চালানো দেখে পুনরায় বলে, আমি ভুল কিছু বলিনি আঙ্কেল। দেখুন না গাড়ি এমন ধীরে চালাচ্ছে যেন গাড়ি ব্যথা না পায়। ভদ্রলোক বিরক্তিতে উচ্চারণ করলো। ড্রাইভারকে ইশারাই দেয় গাড়ি তাড়াতাড়ি চালানোর জন্য। তখনই রাত অলমোস্ট 12:30 ঊর্ধ্বে। এখন একটা হসপিটালে নিয়ে অ্যাডমিট করানো হয় আদনানকে। হাত পা ড্রেসিং করিয়ে ব্যান্ডেজ করে দেওয়া হয়। ভদ্রলোক বিল দিয়ে নির্মাণকে বলেন, আমি আগামীকাল আবার আসবো, এখন বাসায় যাচ্ছি, তোমার বন্ধুর খেয়াল রেখো। নির্মাণ আশ্বাস দেয়। ভদ্রলোক চিন্তামুক্ত হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। এদিকে আদনান পুরোপুরি ঘুমাচ্ছে। নির্মাণও পাশের বেডে শুয়ে পড়ে। পরের দিন সকালে 8টায় শেখ পরিবারের খবর আসে আদনান বাইক অ্যাক্সিডেন্ট করেছে। এই নিয়ে তারেক মাহমুদের কোনো প্রতিক্রিয়া নেই। তিনি নাস্তা সেরে নিজের কাজে চলে যান। ঈশিতা রেডি হয়। ফরিদা পারভিন অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছেন। তার নাতির কি হলো, কি দরকার ছিল বের হওয়ার। তৃপ্তি ইলমাও তৈরি হয়, হসপিটালে যাবে পরে। দুজনেই যাবে আদনানকে দেখতে। ফাইজা ইসলাম রান্নাবান্না সামলাবেন, সেজন্য তিনি বাসায় থেকে গেছেন। ইজাজ হসপিটাল থেকে আদনানকে দেখে স্কুলে যাবে, সেজন্য সেও বাবা দাদির সাথে রওনা দিয়েছে। নার্স এসে আদনানকে দেখে গেছে। ডক্টর এখনো আসেনি। এদিকে আদনানের এখনো ঘুম ভাঙেনি। নেশা কেটেছে কিনা সন্দেহ। নির্মাণ নার্সকে বলে দিয়েছে নেশার কথা যাতে কাউকে না বলে। বাইরে থেকে নাস্তা খেয়ে এসেছে নির্মাণ। আদনানের নাস্তা সাথে করে নিয়ে কেবিনে প্রবেশ করে। তার পেছনে দিয়ে ইনান, মাহমুদ এবং বাকিরা আসে। নির্মাণ এবার চিন্তায় পড়ে যায়। ফরিদা পারভিন আদনানের কানের কাছে বিলাপ জুড়ে দিয়েছেন। ঈশিতা ছেলেকে একবার পরখ করে নির্মাণের দিকে কঠোর দৃষ্টি নিক্ষেপ করেই বলে, কিভাবে হয়েছে? কারের সাথে ধাক্কা লেগেছে। বলদটা এভাবেই মরবে, চোখ তো পকেটে রেখে বাইক চালায়। ঈশিতার ঝাঁঝালো কণ্ঠে নির্মাণ চোখ ঘিরে। ইনান, মাহমুদ আদনানকে কয়েকবার ডাকে, কোনো রেসপন্স নেই। ফরিদা পারভিনও ডাকে। সবাই মিলে ডাকাডাকি করার পরও চোখ মেলেনি আদনান। ইনান, মাহমুদ নির্মাণকে বললেন, ও নেশা করে টাল মাতাল হয়নি তো? আরে আঙ্কেল কি বলছেন এসব? ও ক্লাবে যায়নি, আমার বাসায় গিয়েছিল আর্জেন্ট থাকায়। ফেরার পথেই দুর্ঘটনা। কথা বলে নির্মাণ আদনানকে বকতে শুরু করে দেয়, হালারপো তাড়াতাড়ি উঠ, একটু পর তোর জন্য আমি না কট খেয়ে বসে থাকি। বিড়বিড় করে আদনান কানের কাছে যায় নির্মাণ। ফরিদা পারভিন চিন্তিত হয়ে বলেন, কি হলো নাতিদার? তৃপ্তি আওড়ায়, ভাইয়ার সত্যি কিছু হয়ে যায়নি তো? মেয়ের কথা ঈশিতা ধমকে বলেন। ঈশিতা কি সব আবল তাবল বকছো, মাথা গেছে নাকি? ধমক শুনে তৃপ্তি চুপসে যায়। ঈশিতা গলার স্বর উঁচু করে বলেন, আদনান ওঠো, তোমার নাটক দেখে সময় নষ্ট করার মুড কারোই নেই। আরে আন্টি, ও সিরিয়াস পেশেন্ট, আপনি নাটক বলছেন? নির্মাণের কথা ঈশিতা বিরক্ত হয়ে বলে, আমার ছেলেকে আমি হাড়ে হাড়ে চিনি। নির্মাণ মহাবিপদে আছে। আদনানের কানের কাছে গিয়ে বলে, দোস্ত দেখ, গতকাল রাত থেকে এখন অব্দি তোর সেবা করা নাচটা সুন্দর। একবার চোখ মেলে দেখ শুধু, কি সুন্দর তার হাসি। সাথে সাথে চোখ মেলে তাকায় আদনান। নির্মাণ কপাট রাগ দেখিয়ে বলে, আদনানের শালা মেয়েবাজ। চোখ কিছুটা কালো হয়ে আছে, হাতে পায়ের ব্যথাটা বেচারা বসতেই পারছে না। ফরিদা পারভিন উদ্বিগ্ন কণ্ঠে বলেন, আমার নাতি চোখ খুলছে। নির্মাণ কি মন্ত্র করছিলা? আমারও শিখাইয়া দাও। নির্মাণ আদনানের দিকে তাকিয়ে বলে,
তেমন কিছু না, একটা সূত্রের ব্যাখ্যা বলেছিলাম। কি সূত্র? ফরিদা পারভিন কথায় নির্মাণ বলে। বিজ্ঞানী নির্মাটনের দ্বিতীয় সূত্র। সবাই নির্মাণের দিকে তাকিয়ে আছে। আদনানের ব্যথায় কোনো শব্দ করছে না, শুধু বাকিদের দিকে এক নজর তাকায়। চোখ যায় ইলমার দিকে। ইলমা এসেছে তাকে দেখতে, কিন্তু কেন আসলো? সে তো আদনানকে ঘৃণা করে। আদনান বিড়বিড় করে বলে, নাটকবাজ। ইনার মাহমুদ বিদায় নিয়ে ইজাজকে সাথে করে বেরিয়ে যায়। ঈশিতা, তৃপ্তি এবং ইলমা সোফায় বসে আছে। নির্মাণ পাশের বেডে বসা। ফরিদা পারভিন নাদিকে মুখ ধুয়ে দিচ্ছেন নাস্তা খাওয়ার জন্য। বাকিরা সেসব দেখছে। নাস্তা খেয়ে ওষুধ খেয়ে নেয় আদনান। গতকাল রাতে যার গাড়ির সাথে দুর্ঘটনা ঘটেছে সেই ভদ্রলোক এসেছে আদনানকে দেখার জন্য, সাথে খাবার ফলমূলও এনেছে। আদনানকে দেখে ভদ্রলোক বললেন, এখন কেমন আছো? হাতে পায়ে ব্যথা নিয়ে মানুষ কেমন থাকে ওই রকমই আছি। আদনানের কথা ভদ্রলোক নারাজ। ছেলেটা সোজা সাপটা, ভদ্রভাবে জবাব দিতে পারে না। তাকে সোফার বসার জন্য জায়গা করে দেওয়া হয়। ভদ্রলোক সোফায় বসে আদনানকে পর করে বলেন, আজকে বাসায় চলে যাবা নাকি থাকতে চাও? হসপিটালে ভালো মানুষ থাকে নাকি? আমি চলে যাচ্ছি বাসায়। বেশ তো। আদনানের সাথে কথা শেষ করে নির্মাণকে জিজ্ঞেস করেন, কোনো অসুবিধা হয়নি তো? না আঙ্কেল, আপনার ড্রাইভার চেঞ্জ করেছেন তো? না। চোয়াল শক্ত করে জবাব দেয় ভদ্রলোক। ঈশিতা এবং ফরিদা পারভিনকে দেখে বললেন, সালাম, আমি রায়হান আজাদ। গতকাল আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছে আদনান। নির্মাণ এসে আদনানের পাশে বসে পড়ে। বিড়বিড় করে বলে, উনি রিয়ানার বাবা নয় তো? সর, উল্টাপাল্টা ভাববি আর লাথি মারবো। হালারপো, নাম দেখ, রায়হান আজাদ, রিয়ানা আজাদ। শেষমেশ শ্বশুরের গাড়ির সাথে ধাক্কা খেয়েছিস? হোয়াট এ কোইন্সিডেন্স। চুপ থাক। বিরক্তি নিয়ে বলে আদনান। রায়হান আজাদ আদনানকে জিজ্ঞেস করেন, তুমি স্টুডেন্ট নাকি জব হোল্ডার? পার্ট টাইম স্টুডেন্ট, মেইন টাইমে মেয়ে টিচিং করি। আই লাইক দিস প্রফেশন। আদনানের কথা সবাই হতাশ হয়। রায়হান আজাদ আর কিছু জিজ্ঞেস করার সাহস পাননি। এই ছেলে লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই, সেই জন্য নিজেরটা খোয়ানোর আশা নেই, তাই চুপচাপ থাকায় শ্রেয়। ঈশিতা ছেলের বেয়াদবিতে রাগান্বিত হন। অসুস্থ থাকায় কিছু বলেন না। ইলমা নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে। চিন্তায় আছে কখন আবার আদনান তার পেছনে পড়ে। রায়হান আজাদ বিল পে করে আসেন। আদনানকে ধরে নির্মাণ এগোয়। সামনের বাকিরা হাঁটছে, তাদের সামনে আবার তৃপ্তি এবং ইলমা। আদনান ইলমাকে রাগানোর জন্যই বলে, কেউ প্রেমিক নারী, আমার প্রতি ঘৃণা কমে গেছে নাকি? ইলমা বিরক্ত হয়, তীব্র ঝাঁঝালো কণ্ঠে বলে, এরপর এই নাম উচ্চারণ করলে দ্বিতীয়বারের মতো হসপিটালে অ্যাডমিট করানোর ব্যবস্থা করব। ব্রেইনলেস কোথাকার। হাঁটুর সমান মেয়ে, তুই আমাকে থ্রেট দিস? তোর মতো লাইফলেস আমি দুটোও দেখিনি। এই মেলিসের বাচ্চা, তুই তুকারি করবি না। মাতাল, ঠিকঠাক হেঁটে গাড়ি অব্দি আয়। কথাটা বলে তৃপ্তিকে নিয়ে জোর কদমে হাঁটা ধরলো ইলমা। নির্মাণ আদনানকে বলে, ওরে লারা দিতে যাস কেন? শালির তেজ বেশি। আদনানের কথা শেষ হতে নির্মাণ করুণ সুরে বলে, মেলিচার সাথে আমার প্রেমের ব্যবস্থা করে দে। প্রমিস, সব ধান্দাবাজি ছেড়ে দেব। ওয়েট, একটু পর রাস্তায় ললিতাদের দেখা পাবো। আশা করি তোর জন্য প্রেমে রাজি হয়ে যাবে। কোন ললিতা? থার্ড জেন্ডার। শালা হারামি। কথাটা বলে আদনানের পিঠে জোরে কিল বসায়। নির্মাণের অবস্থা দেখে আদনান হাসে। বাসায় এসে লিভিং রুমের সোফায় বসে আদনান। ফাইজা ইসলাম আদনানের জন্য ঠান্ডা শরবত নিয়ে আসেন। সেটা পান করে উঠে দাঁড়ায়। ঈশিতাকে ডাক দিয়ে বলে, আম্মু, খাবার দাও, ক্ষুধা লাগছে। ফাইজা খাবার বেড়ে দেয়। আদনান হাত ধুয়ে খেতে বসে যায়। খুব খিদেই পাচ্ছিল। 4 টাকার নাস্তা তার পোষায় না। আদনান খাবার খেয়ে ওষুধ খায়। উঠে দাঁড়াতে ফরিদা পারভিন এসে আদনানের হাত ধরে, তাকে তার রুমে যেতে সাহায্য করে। আদনান রুমে এসে দরজা লক করে একটা সিগারেট ধরায়। খাটের উপর বসে পুরো সিগারেটটা শেষ করে। মাথা আর মন দুটোই হালকা লাগছে তার। হাত পায়ের ব্যথা আছে, তবে সেসব নিয়ে ভাবছে না সে। পকেট থেকে ফোন বের করতে অসংখ্য নোটিফিকেশন। ফোন সাইলেন্ট থাকা টের পায়নি। আদনান মেসেঞ্জার ঢুকতে অনেকগুলো মেসেজ পায়। সেগুলো রিপ্লাই করে রিয়ানাকে কল দেয় সে। সাথে সাথে রিসিভ হয়। রিয়ানা জিজ্ঞেস করে, রিয়ানা এতক্ষণ কোথায় ছিলে? কতগুলো মেসেজ দিয়েছি। তোর বাপ তো আমায় গাড়ি চাপা মেরে দিতে চাইছে, এখন আদর দেখাও। তোর বাপের ড্রাইভার কি গাঁজা খায় নাকি? দেখে চালাতে পারে না? ভাগ্যিস অজ্ঞান হয়েছিলাম,
না হলে তোর বাপ আর ড্রাইভার দুজন এতক্ষণ ব্রিজের সাথে উল্টো ঝুলতো। বিরক্তি নিয়ে বলে, তুমি তো আজকে বেয়াদবি করেছো বাবার সাথে। এই চোপ, তুই আমাকে ভদ্রতা শেখাবি নাকি? আমার বাবা জীবনেও তোমার মতো অসভ্যের সাথে আমার সম্পর্ক মানবে না। তোর কি মনে হয় তোর বাপের মানার অপেক্ষায় আছি আমি? তোর মতো কত রিয়ানা, আজাদ, আদনানের ডানে বামে থাকে, এসব আমি কেয়ার করি না। আদনান, কথা উল্টাপাল্টা বলছো কিন্তু। কল রাখ শালি। কথাটা বলে নিচেই কল কেটে দেয়। বালিশে মাথা রাখতে কপাল চঞ্চল করে ব্যথা আরম্ভ হয়। আদনান চুলগুলো সাইড করে চোখ বন্ধ করে নেয়। 3টা দিন পর আদনান ভার্সিটিতে এসেছে। বাসা থেকে বেরোনোর কোনো ইচ্ছে ছিল না। তাদের নতুন বাড়ির কাজ শুরু হয়েছে গত 2 দিন হলো। আদনান হয়েছে জায়গাটা ভিজিট করে আসবে। এখন যে বিল্ডিংয়ে আছে সেটা ছেড়ে দিবে নতুন বাড়ির কাজ শেষ হলে। বর্তমানে যে বাড়ির কাজ চলছে সেটা শেখ পরিবারের এক প্রকার ড্রিম হাউসও বলা চলে। অনেক শৈল্পিক কারুকাজ নকশা দিয়ে তৈরি করা হবে রাজকীয়ভাবে। আদনান বাইক রেখে তার বন্ধুমহলের কাছে যাচ্ছিল। এমত অবস্থায় পথ আটকে দাঁড়ায় জয় আবরণ এবং তার সাঙ্গপাঙ্গরা। আদনান আবরণের মুখশ্রী পরখ করে। মূর্তির রাগ এবং হিংস্রতা সুস্পষ্ট দেখতে পায়। আবরণের রেগে যাওয়ার কারণ কিছুটা আন্দাজ করছে আদনান। তাতে ঠোঁট কামড়ে হেসে উঠে। আদনানকে হাসতে দেখে আবরণ মাথায় দপ করে আগুন ধরে যায়। তেড়ে এসে আদনানের শার্টের কলার চেপে ধরে তাতে ধপ পিছে বলে, আমার জিনিসের দিকে তোর এত লালসা কেন? আদনান প্রিয় হেসে কলার ছাড়িয়ে নেয়। আবরণের কাঁধে হাত রেখে আফসোসের স্বরে বলে, জয় আবরণ, বিশ্বাস কর আমি তোর জিনিসপত্র ছুঁয়ে কেন নজরও দিতে চাই না, কিন্তু শালার কপাল তোর পছন্দ করা সব কিছু না চাইতে আমার দুয়ারে চলে আসে। এমনিতে শাহরিয়ার আদনান শেখের মন অনেক বড়, কোনো নারীকেই ফেরায় না সে। আদনানের কথা আবরণ তেড়ে আসে। আদনান হাত ঠেকিয়ে দাঁড় করায়। আবরণ তীব্র ঝাঁঝালো কঞ্চে আওড়ায়, জেবিন রেহমানের দিকে নজর দিলে তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। সে তো রেজিস্ট্রি করা প্রপার্টি নাকি? আমার পছন্দের নারী। তাহলে তোর নারী আমার কাছে আসে কেন? সেটা নিজেকে জিজ্ঞেস কর। আবরণের কথায় আদনান বিরক্ত হয়। কণ্ঠস্বরে গভীরতা টেনে জবাব দেয়, তোর পুরুষত্বের সমস্যা আছে, সেজন্য মেয়ে মানুষ হাতছাড়া হয়ে যায়। আসল পুরুষ হ, দেখবি জেবিন কেন, জেবিনের মাও তোর কাছে। আবরণ হাত উঠাতে আদনান তার গলা চেপে ধরে। চক্ষু রক্তচক্ষু করে চোখ রাঙিয়ে বলে, ভুলেও না, তোর কোনো বাপকেই আমি ভয় পাই না, সেখানে তুই তো নিতান্ত পিঁপড়ে মাত্র। আরো 2জন ছেলে আদনানকে টানতে থাকে ছাড়ানোর জন্য। আদনান তবু আবরণকে ছাড়ে না। তাদের হাতাহাতি দেখে বাকিরাও এগিয়ে আসে। নির্মাণ আসে এবং সে যান আদনানকে টেনে সাইডে নিয়ে আসে। আবরণ কাশতে থাকে। পানি এগিয়ে দিতে সেটা পান করে হুঙ্কার ছেড়ে দিয়ে বলে, এসবের জন্য একদিন তোকে চরম মূল্য দিতে হবে। সময় সব বলে দেবে। মাইন্ড ইট। কথাটা বলে সে চলে যায়। আদনান এখনো রেগে আছে। নির্মাণ জিজ্ঞেস করে, কি হয়েছে? তার শিকার আমার খাঁচা এসেছিল, সেজন্য রেগে আছে। আদনানের কথা সেজান জবাব দেয়। জেবিন রহমান। আদনান মাথা নাড়ায়। নির্মাণ ফোন বের করে গ্যালারি থেকে কিছু পিকচার্স আদনানের সামনে ধরে। আদনান সেসব ছবি দিকে তাকিয়ে থেকে জবাব দেয়, এই ছবি আবার আমাকে দেখাচ্ছিস কেন? রিয়ানা দেখেনি? জানি না। আদনান সোজা সবটা জবাবে নির্মাণ আওড়ায়, ক্লাবে তোর আর জেবিনের ছবি, বসন্ত বরণে তোর আর জেবিনের ছবি সবই এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। সবাই ধরে নিয়েছে রিয়ানার সাথে ব্রেকআপ হয়ে জেবিনের সাথে আছিস। সর, আমি গেলাম। রিয়ানা আসলে বলিস এসব কিছু না, নর্মাল পিকচার্স। বেশি করলে বলে দিস আদনান রিলেশন রাখবে না। কোথায় যাচ্ছিস তুই? সেজানের কথায় আদনান জবাব দেয়, বাড়ির কাজ চলছে, সেটাই দেখতে যাব। কথাটা বলে আদনান এক মুহূর্ত সময় ব্যয় করেনি। বাইকে উঠে পুনরায় রওনা হয় সেই নতুন বাড়ির কাজ দেখার উদ্দেশ্যে। বাইক চালানোর সাথে আশেপাশে নজর রাখছে আদনান। সামনে 3টে মেয়ে হেঁটে যাচ্ছে। খুব সম্ভবত কলেজের স্টুডেন্ট হবে। আদনান বাইকের স্পিড কিছুটা কমিয়ে আনে। মেয়েগুলোর পাশাপাশি আসতে বাঁকা হেসে বলে, সুন্দরীরা কোথায় যাচ্ছে? মেয়েগুলো জবাব দেয় না, শুধু আদনানের মুখপানে তাকিয়ে রয়। আদনান সিঁড়ি বাজতে বাজতে বাইক নিয়ে সামনে এগোয়। 12টার দিকে কলেজ থেকে এসেছে তৃপ্তি এবং ইলমা। প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকায় তাড়াতাড়ি এসেছে 2জন। তৃপ্তির চোখে মুখে রাগের রেশ উপচে পড়ছে। ইলমা নিজেও যায় না তৃপ্তির
কেন রেগে আছে। 2-3টা কথা হয়েছে, তা তো তেরা জবাব দিয়েছে। সেজন্য ইলমার সাহস হয়নি কিছু বলার। তৃপ্তি বাসায় এসে নিজের রুমে চলে যায়। অনেক কষ্টে রাগ সংবরণ করে সে লম্বা শাওয়ার নিয়ে তৈরি হয়ে দুপুরের খাবার খাওয়ার জন্য বাইরে আসতে দেখে আদনান চেয়ারে বসে খাবার খাচ্ছে আর ফোন স্ক্রল করছে। আদনানকে দেখে তৃপ্তির মাথায় তপ করে আগুন ধরে যায়। রাগ উঠে যায় আদনানের খাওয়া অর্ধতিতেই। তৃপ্তি আদনানকে জিজ্ঞেস করে, আজকের রাস্তায় মেয়ে দেখে শীষ বাজিয়েছো কেন? আদনান চকিতে তাকায় তৃপ্তির কথা, বিরক্ত হয়, ফোন অফ করে পাশে রেখে জবাব দেয়, এসব খবর তোকে কে বলল? আমার প্রশ্নের জবাব পাইনি। কণ্ঠস্বর রুক্ষ শোনাচ্ছে। আদনান মেজাজ ছাড়ায় কোনো কিছু উত্তর দিতে বাধ্য নয়। সেটা মনে হয় তৃপ্তি ভুলে গেছে। আদনানের চুপ থাকা দেখে তৃপ্তি মৃদু চিৎকার করে বলে উঠছে, আল্লাহ তোমাকে কি মাটি দিয়ে বানিয়েছে? সেটা তোর জানতে হবে না। আমার সম্পর্কে বেশি পাকনামি করতে আসবি আর ঠাটিয়ে দুটো মেরে বসিয়ে দেব। ওদের কথার আওয়াজে ইলমা, ফরিদা, পারভিন এবং ফাইজা আসে। ইলমা তৃপ্তির পাশে এসে দাঁড়ায়, জিজ্ঞেস করে, কি হয়েছে? তার কথার কোনো রেসপন্স দেয় না তৃপ্তি। তৃপ্তি তীব্র আক্রোশ নিয়ে আদনানকে বলে, তোমার পার্সোনালিটির থেকে রাস্তার কুকুরের পার্সোনালিটি অনেক সুন্দর। ব্যাস হয়ে গেল। আদনান বসা থেকে উঠে খাবারের প্লেটটা ছুঁড়ে মারে তৃপ্তির দিকে, কিন্তু সেটা গিয়ে তৃপ্তির গায়ে না গিয়ে পড়ে ইলমার গায়ে। মুহূর্তে মেজাজ হারা ইলমা ভাতের প্লেটটা হাতে নিয়ে পুনরায় আদনানের দিকে ছুঁড়ে মারে। সেটা গিয়ে বাড়ি খায় আদনানের কপালে। তীব্র যন্ত্রণায় আদনানের কপাল হাত রাখে। মুহূর্তে মাথাটা ছিম হয়ে যায়। আদনান নড়াচড়া করছে না। বাকিরা হতভম্ব হয়ে গেছে। মুহূর্তেই ঘটে যাওয়া ঘটনায় কেউই বুঝতেই পারেনি আসলে এত কিছু ঘটে গেল। ফরিদা পারভিন নাতির দিকে এগিয়ে আর্তনাদ করে বললেন, আমার নাতের কপালটা শেষ কইরা দিছে জেরা, তুমগো জ্বালায় আর ভালো লাগে না। তৃপ্তি চুপ। ফাইজা কিছু বলতে গিয়েও বলতে পারেনি। ইলমার রাগে শরীর কাঁপছে, রীতিমতো রাগে চিৎকার করে বলে, এবার শুধু কপাল, এরপর হাতও গলায় ঝোলানো থাকতে পারে। 1 দিন 2 দিন 3 নাম্বার দিনে রিপিট খাও। ফালতু কোথাকার, তোর মুখটাও দেখতে চাই না আমি। কথাটা বলেই নিজের রুমে চলে যায় ইলমা। তৃপ্তি তাকে ডেকে সেসব কানেও তুলেনি ইলমা। আদনান মূর্তি চুপসে গেল। ইলমার কথার ভাঁজে কথা বলেনি, চিৎকার করেনি, উত্তর দেয়নি। ইলমা যা বলেছে শুধু শুনেছে আদনান। তৃপ্তিও সেখান থেকে চলে যায়। কিছু বলার মতো বাক্য নেই তার কাছে। আদনান যে মেয়ে 3টাকে দেখে শীষ বাজিয়েছিল, সুন্দরী বলেছিল, সেই মেয়েগুলো তৃপ্তির গ্রুপে। আদনানকে বেশ ভালো করে চিনে তারা। কলেজে গিয়ে 2 দণ্ড দেরি করেনি। কথাগুলো তৃপ্তির কানে তুলে দেয়, সেই সাথে কতগুলো কথাও শুনিয়ে দিয়েছে মেয়েগুলো। তৃপ্তির হৃদয় আহত। বাইরে গেলে আদনানকে নিয়ে টুকটাক কথা শোনা লাগে। আদনান কি বেশিরভাগ কলেজের মেয়েগুলোকে চোখে দেখে? একটু লজ্জা, ন্যূনতম জ্ঞান নেই? তার বোনও সেই কলেজে পড়াশোনা করে। কবে জানি কলেজের ম্যামকে ফ্রিজিং করে বসে, কে জানে। তৃপ্তির মাঝে মধ্যে মন চায় আদনানের মাথাটা ফাটিয়ে দিতে। যেটা ইলমা করে দেখিয়েছে, মাথা না ফাটলেও কপাল কাঁপিয়ে দিয়েছে, সাথে আদনানেরও হৃৎপিণ্ড অল্প স্বল্প কাঁপিয়েছে। ফরিদা পারভিন ফ্রিজ থেকে আইস এনে আদনানের কপালে ডলে দেন, মাথায় হাত বুলিয়ে বুলিয়ে দিয়ে বলেন, নাতি, জীবনের রং এখনো দেখো নাই। বাপের হোটেলে খাও তো দুনিয়ার টের পাও নাই। দায়িত্ব কাঁধে নাও, কারোর মায়ায় জড়াও। বাস্তবতা, দেহ এত রাগ থাকবো না। তৃপ্তিতে কইল কারে দেখা শীষ বাজাইছ, এখন যদি তৃপ্তিরে দেখা কোনো সারা শীষ বাজায়, ভাই হইয়া তুমি কি করবা? আর জেরা রাগ কিন্তু সাংঘাতিক, লাড়া দিও না। আদনান কোনো কথা বলেনি, উঠে হাত দিয়ে রুমে চলে যায়। কপালে ওষুধ ডলে শুয়ে পড়েছে চুপচাপ। মাথার ব্যথা চোখ খুলতেও কষ্ট হচ্ছে তার। কিন্তু আদনানের আজ কি হলো? কোনো কথার কোনো জবাব দিল না। মিলিজা তাকে কতগুলো কথা শোনালো, পাল্টা জবাব দেয়নি আদনান। দাদিন তাকে এতগুলো কথা বললেও তাতেও বিরক্ত ভাব দেখায়নি। নিজের কাজকর্মে নিজেই অবাক হয় আদনান। গোধূলির শেষ লগ্ন, আকাশে অন্ধকার নেমে রাতের জানান দিতে বেশি দেরি নেই। ইলমা তৃপ্তি ছাদে বসে আড্ডা দিচ্ছে 3 তলা এবং 4 তলার মেয়েদের সাথে। তাদের আবার বেশ ভাব আছে। মাঝে মধ্যে আড্ডা দেওয়া হয় ছাদে এসে। তারা সংখ্যায় 5 জন। তাদের মাঝে সবচেয়ে বড় হলো অবন্তী মেয়েটা, যে 3 তলার ভাড়াটিয়া, তবে শেখ পরিবারের সাথে নিবিড় সম্পর্ক আছে। তার মূল কারণ অবন্তীর বাবা এবং তারেক মাহমুদ শেখ, তারা ভালো বন্ধু।
আরও দুটো মেয়ে আছে, তাজবিহা এবং শিমুল। তারা তিনজন আবার তৃপ্তি এবং ইলমার 2-1 বছরের সিনিয়র। বয়সের দিক দিয়ে সবার ছোট ইলমা। বিল্ডিংয়ের ছোট ছোট বাচ্চারা ছাদে দৌড়াদৌড়ি করছে, এক প্রকার হইচই অবস্থা। বেঞ্চের উপর বসে তারা 5 জন কথা বলছে, সবাই নিজেদের কলেজ এবং ভার্সিটি লাইফের অভিজ্ঞতা বলছে, কেমন কাটছে দিনকাল। এরই মাঝে তাজবিহা বলে উঠে, এই মেলা হচ্ছে, তোমরা যাবা? বাকিরা তাকায় তাজবিহার দিকে। তৃপ্তি জবাব দেয়, বাবাকে বলবো, সময় হবে না তার, আমাকে আর ইলমাকে একা ছাড়বে না। তৃপ্তির কথা শিমুল জবাব দেয়, তাহলে আদনানকে বলো। আদনানের কথা উঠতে ইলমা মৃদু কেসে উঠে। তৃপ্তি জবাব দেয়, ওর এসবে আগ্রহ নেই, যাওয়া লাগবে না। ইলমার কথা অবন্তী জবাব দেয়, আরে আঙ্কেলকে বলো, না হলে আদনানকে রাজি করাও, সমস্যা কোথায়? অবন্তীর কথা তৃপ্তি জবাব দেয়, আচ্ছা দেখি, লাট সাহেব রাজি হবে বলে মনে হয় না। আমার বিশ্বাস রাজি হবে, শত হোক বোনের আবদার ফেলতে পারবে না। অবন্তীর আশ্বাস দেওয়া কথায় তৃপ্তি খানিক হাসে। তখন শিমুল অবন্তীকে বলে ওঠে, অবন্তী আপু, তোমার বিয়ে শাদী দাওয়াত কবে পাচ্ছি? ভাইয়ার খবর কি? শিমুলের কথা অবন্তী মৃদু হাসে, লাজুক দেখায় তার সেই হাসে। তৃপ্তি সেই লাজুক হাসি দেখে আওড়ায়, খুব তাড়াতাড়ি বিয়ের দাওয়াত পাচ্ছি বুঝি? ওদের দুষ্টুমিতে অবন্তী জবাব দেয়, ইনশাল্লাহ এই মাসে হয়তো বিয়ে হবে আমাদের। তোমাদের ভাইয়ার চাকরিতে জয়েন করেছে 6 মাস হলো, একটু সময়ের ব্যাপার আছে না? ওয়াও, কংগ্রাচুলেশনস আপু, তোমাদের দুজনকে বিয়ের সাজে পাশাপাশি দেখার অপেক্ষায় আছি। ইলমার কথা অবন্তী ইলমার কাঁধে হাত রেখে বলে, পড়াশোনা করো মনোযোগ দিয়ে, এরপর আঙ্কেলকে বলবো তোমার জন্য রাজপুত্র এনে দিতে। ছাদে এসেছে আদনান। অবন্তীর বলা শেষ কথাটুকু তার কানে বেজেছে। মূর্তি বিরক্তি নিয়ে বলা, শালির ঘরের শালি, সদরঘাটের প্রেমিক নারী, আমার কপাল ফাটিয়ে এখন বসে বসে রাজপুত্র নিয়ে পরিকল্পনা। তস্ত্র পায়ে ছাদের একপাশে গিয়ে দাঁড়ায় আদনান। কিছুটা ঠান্ডা বাতাস গায়ে লাগছে, মাথার ব্যথা কিছুটা কমলেও পুরোপুরি কমেনি। তার জীবনে এমন মার কেউ দিয়েছিল বলে মনেই হয় না। কত বড় সাহস হলো সোজা শক্ত প্লেট তার নরম কপাল বরাবর ছুঁড়ে মেরেছে। ইলমার সাহসের কথা ভেবে আদনান অবাক না হয়ে পারে না। যেই দুঃসাহস এখন অবধি কেউ দেখাতেই পারেনি, সেটা ইলমা করে দেখিয়েছে। ভাবতে নাক মুখ কুচকে তাকায় আদনান। পরক্ষণই ভাবে, যদি মেয়েগুলো মনে করে আদনান তাদের দেখার জন্য এখানে এসেছে না, ভেবে আদনান ফোন স্ক্রল করতে ব্যস্ত হয়ে পড়ে। তার ইনবক্সে থাকা কিছু নারীদের জানিয়েছে সে অসুস্থ। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নারীদের যত্ন এবং ভালোবাসা মেশানো আফসোস দেখবে সে। ইলমা আদনানকে দেখে বিরক্ত হয়, চায় না মুখটা দেখতে, তাও আশেপাশেই ঘেঁষতেই থাকে। যেহেতু আজান পড়ে যাবে সেজন্য ইলমা উঠে দাঁড়ায়, তৃপ্তির দিকে তাকিয়ে বলে, চল ভেতরে যাই, আজান পড়ে যাবে। বাকিরাও বিদায় জানিয়ে যে যা বাসায় চলে যায়। তৃপ্তি এবং ইলমা 4 তলা সিঁড়ি বাইতে বাইতে অবস্থা খারাপ। তৃপ্তি তাড়াতাড়ি হেঁটেই ভেতরে চলে গেছে, ইলমা ধীরে ধীরে এগোচ্ছে। অল্পতেই হাঁপিয়ে গেছে সে। 3 তলায় আসতে পেছন দিয়ে কারো পায়ের ধ্বনি কানে আসতে ইলমা বুঝে আদনান আসছে তার পেছন দিয়ে। সেই জন্য মাথার ঘোমটাটা আরেকটু টেনে দ্রুত পা ফেলে নিচে নামতে থাকে। দোতলা সিঁড়ির কাছে আসতে আচমকা পা বেঁকে বসে পড়ে ইলমা। হুট করে এমন হতে নিজে অবাক হয়, পা মুচকে গেছে ভেবে চিন্তিত হয়ে পড়ে। উঠে দাঁড়াতে গেলে অনুভব করে ব্যথা পেয়েছে। আদনান ইলমার কাছাকাছি এসে দাঁড়িয়ে যায়। সিঁড়িতে বসে আছে ইলমা দেখে বিরক্ত হয় আদনান। ইলমাকে পাশ কাটিয়ে চলে আসে সে। কোনো রকম উঠে দাঁড়ায় ইলমা। আদনানের পেছন পেছন মেইন দরজার সামনে আসে। আদনান খেয়াল করেনি ইলমা যে তার পেছনে। দরজা খুলে ভেতরে গিয়ে পুনরায় দরজা লাগিয়ে দেয়। ফলস্বরূপ দরজার সাথে ইলমার মাথায় বাড়ি খেয়েছে জোরে সোরে। তীব্র শক্তি দিয়ে দরজা জোরে বাড়ি দিতে আদনান তাড়াতাড়ি দরজা খুলে। ইলমা খেপা বাঘিনীর মতো তাকিয়ে আছে। আদনান সেই চাহনি দেখে আরো বিরক্ত হয়। তখন ইলমা আঙুল উঁচিয়ে নাচিয়ে বলে, চোখ কি পকেটে রেখে হাঁটো? ফালতু একটা, দিলে তো মাথা ফাটিয়ে। এখন আবার সং সেজে দরজার সামনে দাঁড়িয়ে আছো। ইলমার কথা আদনান দ্বিগুণ তেজ দেখিয়ে বলে, এই মেলিচা, বেশি বেড়ে গেছিস তুই, নাটকবাজ কোথাকার। ইলমা পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করে। ফ্রিজ থেকে বরফ এনে সোফায় বসে পেছন দিয়ে ইনান আর মাহমুদ হাসান। বাবাকে দেখে ইলমা অপ্রস্তুত হয়ে পড়ে। কপালে বরফ ডলতে গিয়ে ডলেনি। ইনান মাহমুদকে দেখে আদনান রুমের দিকে চলে যায়।
ইলমাকে দেখে ইনান মাহমুদ জিজ্ঞেস করেন, কপালে কি হয়েছে? দরজার সাথে বাড়ি খেয়েছি। ওই ইলমার কথায় ইনান মাহমুদ খুশি হননি, পুনরায় জিজ্ঞেস করেন, সত্যি কথা বলো।